না কয়টা প্রশ্ন আপনাদের আছে, এগুলা উত্তর দেব ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করছেন, বাংলাদেশ ছাত্র শিবির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয়, এটা আমাদের সামর্থ্যের আলোকে যাদের প্রয়োজন তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি। ছাত্র শিবিরের সদস্যরা রাজনীতি করে কিভাবে? তাদের সিজিপিএ হাই থাকে। আমাদের রাজনীতির পাশাপাশি একটু পড়াশোনাও করতে হয়। আপনারা জানেন অথবা জানেন না, অনেকের জানার কথাও না, ইসলামী ছাত্র শিবিরে কেউ জয়েন করলে সাথে সাথে তাকে একটা বই ধরায় দেয়া হয়, এটাকে আমরা রিপোর্ট বই বলি। ওই রিপোর্ট বইয়ের মধ্যে 14টা 15টা কলাম থাকে। তার মধ্যে 4র্থ নম্বর বা 5ম নম্বর কলামে থাকে পাঠ্যপুস্তক অধ্যয়ন, লাস্টের দিকে একটা কলামে থাকে পত্রপত্রিকা অধ্যয়ন নিয়মিত করেছে কিনা, এরপরে একটা অংশের ভিতরে ক্লাসে উপস্থিতি ঠিকমতো করেছে কিনা। এই জিনিসগুলো তাকে প্রতিদিন লিখতে হয়। আর মাস শেষে একটা দিন তাকে ডেকে নিয়ে এসে পড়াশোনা, কোরআন হাদিস নামাজ, এরপর হচ্ছে মানুষকে ভালো পথের দিকে আহ্বান জানানো, সেলফ ক্রিটিসিজম, এই কাজগুলো করেছে কিনা এগুলোর হিসাব কিতাব নেওয়া হয়। এই হিসাব কিতাব আবার স্তর ভিত্তিক কঠিন এবং সহজ করা হয়। যারা নিউ কামার সংগঠনে ইন্ট্রেন্স করে তাদেরকে ইন্সপাইরেশন দেওয়া হয়, আর যারা ছাত্র শিবিরের একটু লিডার টাইপের হয়ে যায় তাদেরকে এর উপরে এমফাসাইজ করা হয়। এইটা না করলে পরে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থাও নেওয়া হয়। লেখাপড়া করলো না কেন, রেজাল্টটা খারাপ হইলো কেন, আত্মসমালোচনা করে না কেন, পত্রিকা পড়ে না কেন, এই কারণে তাকে দাঁড়ায় জবাব দিতে হয়। যার ফলশ্রুতিতে এই বেচারা তার জীবনের সময়গুলোকে ম্যানেজ করে চলতে বাধ্য হয় এবং সেই পেশারের মধ্যে তাকে নিয়ে আসা হয় যেটা তার বাবা মাও হয়তো কখনো কল্পনাও করতে পারে না। যার ফলশ্রুতিতে সংগঠন অর্গানাইজেশনাল ক্যাপাসিটির পাশাপাশি তার এই জায়গাটা, একাডেমিক এক্সিলেন্সির জায়গাটা সে সমানতালে নিয়ে যেতে পারে। ব্যক্তিকে গঠন করার কার্যক্রমটাই আমরা 90% ক্ষেত্রে করে থাকি। পলিটিক্যাল অ্যাওয়ারনেস প্রয়োজন আছে, কিন্তু অতিমাত্রায় পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আমরা পছন্দ করি না, প্রতিবাদ করি। যতটুকু রাস্তায় আমাদের দেখেন অতটুকু হচ্ছে আমাদের টোটাল কাজের হয়তো শিখে ভাগ 5 থেকে 7%-এর বেশি হবে না। কারণ ছাত্র শিবির একজন ছাত্রকে ছোট থেকেই একেবারে গ্রুমিং করে করে এমন ক্যাপাসিটি গ্রো আপ করে যে যার কাজ সেই করে, এর বাইরে অন্যদেরকে অযাচিত এক্সারসাইজ করতে ডাকাও হয় না কখনো। এরকম একটা কাজ আমার কেন্দ্রের 30 জন সেক্রেটারিয়েট মেম্বার আছে, আমরা মাত্র 30 জনের বডি দিয়ে পুরো বাংলাদেশ চালাই। আমাদের এরকম 700 সদস্য বিশিষ্ট কমিটি নাই যে যার নামই চেনে না, ওরকম সিস্টেম না আমাদের। তো এই 30 জনের মধ্যে 2 জন 3 জন ইনভলভ আছে এই কাজের জন্য, বাকিরা সারা দেশে ঘুরে ঘুরে এইসব প্রোগ্রাম আদি বা নিজেদের লেখাপড়া নিজেদের কাজ নিয়েই ব্যস্ত আছে। আমরা কোনো নেতার পেছনে ঘুরে ঘুরে সময় ব্যয় করাকে অপছন্দ করি। আমরা যখন হাঁটি অনেকে আমাদেরকে বলে যে আপনি একা একা হাঁটতেছেন, ক্যাম্পাসে গেলে বলে একা একা, টিচাররা বলে একা একা তুমি। তো আমরা বলছি আমার সাথে কে আসবে, কে যাবে, আমার পকেটে টাকা আছে যে তারে আমি চালাইতে পারি। আর আমাদের সংগঠনে কাউকে নেতার পেছনে ঘোরানো সম্পূর্ণ অপছন্দ করা হয়। নেতা তার মতো করে ঘুরবে। গত 2 দিন ধরে ডাকসুর বিপিজিএস যখন ক্যাম্পাসে একা একা হাঁটতেছে, কিছু ছাত্র দেখে বলছে বিপিজিএস একা একা হাঁটে। এটা আশ্চর্য লাগছে তার কাছে। তো ওদের কাছে জিজ্ঞাসা করছে ভাই একা? বুঝছে তো একাই তো, আমি তো ছাত্র, আমি একা দোকা পাবো কোথায়? দোকা চলতে গেলে তো পকেটে টাকা উল্টাপাল্টা ইনকাম করতে হবে। ডাকসুর বিপিজিএস এর তো উলট পালট ইনকামের সুযোগটা নাই, তার তো আসলেই স্কোপটা খুবই লিমিটেড। শিবির কি শুধু মেধাবীরাই করতে পারে? একটা টক শোতে গিয়ে এক দলের বড় একটা দল তার নেতা আমারে জিজ্ঞাসা করতেছে যে এই প্রশ্নের উত্তর ছাত্র শিবিরকে দিতে হবে, যে ছাত্র শিবির কি শুধু মেধাবীরাই করতে পারবে যাদের সিজিপিএ 3.5-এর উপরে? যদি এর নিচে হয় তাহলে কি শিবির করতে পারবে না? তা আমি বললাম যে এটা একটা প্রশ্ন হইল ভাই, মানে যে কেউ করতে পারে ছাত্র শিবির, কিন্তু ছাত্র শিবির করার পরে তার ইমপ্রুভমেন্টের কাজটা ইসলামী ছাত্র শিবির করে। ইসলামী ছাত্র শিবিরে আমি কেন যোগ দেব তার যথাযুক্তি চাই। আর ইসলাম দলগুলো ইসলাম প্রচার করে, তাহলে বিভক্তি কেন দলগুলোর মধ্যে? একটা দল হয়ে কাজ করলেই তো হয়। ইসলামী ছাত্র শিবিরে যোগদান করতে তো আপনাকে আমি বলি না, আজকের প্রোগ্রাম থেকেও আপনাকে খুব হাত পাও ধরা হবে না। আমরা এরকম এই কিছুদিন আগে এপ্লাস সংবর্ধনা করেছি সারা বাংলাদেশে, এবং কৃতি শিক্ষার্থীদের নিয়েও সংবর্ধনা করছি। সেখানে শিক্ষার্থীরা লক্ষ লক্ষ 19 লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে, 13 লক্ষ পাশ করেছে আর 6 লক্ষ ফেল করেছে। ওই 6 লক্ষ নিয়েও আমরা প্রোগ্রাম করছি যে ফেল করছো কেন, পাশ করতে হবে এখন। এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের থিম। আর এ প্লাস পেয়েছো, আরো ভালো করতে হবে, এ প্লাস পাওনি, এ প্লাস পাইতে হবে। এই 3 ক্যাটাগরির প্রোগ্রামে লক্ষ লক্ষ ছাত্রদেরকে ইনক্লুড করা হয়েছে। তো সেখানে আমরা কাউকে বলি নাই যে তোমাকে আজকে ডেকে নিয়ে আসছি শিবিরে জয়েন করো। আমরা তাদের ইমপ্রুভমেন্টের কাজটা করেছি।
এখন আমাদের অ্যাক্টিভিজম দেখে যদি তোমার ভালো লাগে যে না এখানে গেলে নিজেকে গড়া যায়, আত্মিকভাবে তৈরি করা যায়, একাডেমিক এক্সিলেন্সি হয়ে তৈরি করা যায় এবং নেটওয়ার্কিং ডেভেলপ করা যায়। আমরা অর্গানাইজেশনকে বলি ইটস নট অনলি সো কল্ড ট্রেডিশনাল পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশন, বাট অলসো ইটস অ্যান সেপারেট ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন আপনাকে মোরালিটি, ইন্টিগ্রিটি, সিনসিয়ারিটি, একাডেমিক এক্সিলেন্স করে গড়ে তোলার জন্যই মূলত কাজ করে থাকে। তা আমি কেন সংগঠনে এসেছি? আমার বাবা দাদা, আমার পূর্বপুরুষ বা পূর্বতন কোনো পুরুষের হিস্ট্রিও আমি শুনি নাই যে ছাত্র শিবির করছে। তো আই এম দ্য ফার্স্ট পারসন, বাট আই এম নট দ্য লাস্ট পারসন। কারণ আমার পরে আমার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যা আছে সবাই ছাত্র শিবির করতে চায় বা করে বা এটাতে আকর্ষিত হয়েছে। তারা পূর্বপুরুষদের দেখে আমি আসি না, আমি আসছি আমার ভাইদের আচার আচরণ দেখে, ছাত্র শিবিরের আচার আচরণ দেখে। সুতরাং আপনাকে এই যুক্তি আমি আসলে হাজারো যুক্তি দিব না যে আপনাকে এই কারণে ছাত্র শিবির করতেই হবে। আমরা শুধু ইনভাইট করি যে আমাদের অ্যাক্টিভিটিসগুলো আপনি একটু দেখেন, পছন্দ হলে আপনি আসতে পারেন। উই কল ইউ দ্য রুলস অফ ইসলাম, দ্য ওয়ে অফ ইসলাম, দ্য গাইডেন্স অফ ইসলাম। ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ, দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। আমরা আপনাদেরকে এরকম আমি যে ওই সময় বলছিলাম যে অনেক ভালো থাকা যায়, মানুষ একা একা ভালো থাকতে পারে না, শয়তান তাকে টেনে ধরে এবং শয়তান এটা চ্যালেঞ্জ করছে কোরআন শরীফের মধ্যে। আপনারা যারা আস্তিক আছেন তাদের জন্য এই বক্তব্যটা। কোরআন শরীফের ভিতরে শয়তান যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে কয়েকটা পাওয়ার এক্সারসাইজ করলো, পাওয়ার পেলো, পাওয়ার পাওয়ার পরে সে বলল যে আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার তৌফিক দাও। আল্লাহ বললো যে ঠিক আছে, তুই আমার এতদিন ইবাদত করছিস, দিলাম এটা। দ্বিতীয় অপশন বললো মানুষের শিরা উপশিরায় রন্ধে রন্ধে ঢোকার তৌফিক দাও, দিলাম। এরপরে সে বলছে ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করে দিয়েছেন তাহলে আপনি জেনে রাখেন আপনার সাথে আমি চ্যালেঞ্জ করে ছাড়লাম, আপনার বান্দা যখন সিরাতাল মুস্তাকিমের পথে চলবে আমি তার সামনে আসন লাআকউদান্না লাহুম, আমি তার সামনে আসনকারী দিয়ে বসে থাকবো। বসে থাকবো বলছে, শব্দটা এরকম ব্যবহার করে নাই লাআকউমান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার বান্দারা যখন ভালো পথে চলবে আমি তার সামনে দাঁড়িয়ে থাকবো দৃঢ় পদে, এটা বলে নাই। দাঁড়িয়ে থাকলে ধাক্কা দিলে সে সরে যায়, ধাক্কা দিলে তার কদমটা নড়াচড়া করে, কিন্তু কেউ যদি বসে পড়ে তখন তাকে টেনে হিঁচড়ে তার আসন থেকে সরাতে হয়। শয়তান শব্দ চয়নের ক্ষেত্রে সো মাচ স্মার্ট, সে শব্দ ব্যবহার করেছে, আরবিতে একটা শব্দ ব্যবহার করা হয় ডাবল তাকিদ, ডাবল দি, যেটাকে ব্যবহার করা হয় এমফাসাইজ করার জন্য। এটাকে বলা হয় লাআকউদান্না, লামে তাকিদ ওয়া নুনে তাকিদ বা নুনে সাকিলা। আরবি গ্রামার যারা বুঝেন তারা বুঝতে পারবেন, এটা হচ্ছে ডাবল গুরুত্ব দেওয়া হয়। অবশ্যই অবশ্যই শব্দের অর্থ হচ্ছে অবশ্যই অবশ্যই, এর উপরে আর কোনো শব্দ আরবি গ্রামারে সাধারণত ব্যবহার করা হয় না, ডাবল ইমপ্যাসাইজ করা হয়। এই ইমপ্যাসাইজ দিয়ে শয়তান বলছে অবশ্যই অবশ্যই আমি বসে থাকবো। তার মানে সে কিয়ামত পর্যন্ত এই কাজটা সে করবে, সে কমিটেড। এবং সিরাতাল মুস্তাকিমের পথটা কি? আপনারা যারা সূরা ফাতিহা পড়ে নামাজ পড়েন তারা পড়বেন প্রতি ওয়াক্তে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এখানে একটা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও। তো এটা কি সিরাতাল মুস্তাকিম? পরের আয়াতে আবার আল্লাহই ব্যাখ্যা করছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তায়, যেই রাস্তায় তোমার প্রিয় মানুষরা চলে গেছে, তুমি যেটাকে পছন্দ করো, অর্থাৎ নবী, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, এই মানুষদের রাস্তাটা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আর পরের অংশে সূরা ফাতিহায় পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাকে তুমি পথভ্রষ্ট করে দিয়েছো এটা হচ্ছে বাতিল, গোমরাহির রাস্তা, এই রাস্তায় আমাকে পরিচালিত করো না, এটা হচ্ছে ইবলিসের রাস্তা, শয়তানের রাস্তা। তো শয়তান এখানে চ্যালেঞ্জ করে বলছে আপনার বান্দা যখন ওই নবীর রাস্তায় চলতে চাইবে, ভালো পথে চলতে চাইবে, তখন আমি তাকে বাধাটা আসলে দিব। এখন মানুষ তো আমাদের জেনজিডের জন্য মনে হয় এই আয়াতের এক্সটেনশনটা আল্লাহ এরকম করে আমাদেরকে শিখাই দিয়েছেন। প্রশ্ন তো আমরা করতে ছাড়ি না যে ঠিক আছে সামনে থেকে তুমি বসে থাকলে পিছন দিক থেকে দৌড় দিব। শয়তান তখন পরের অংশে বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তার সামনে পেছনে ডাইনে বায় চারিদিক থেকে ঘেরাও করে রাখবো, পালাবে, কোথাও থেকে পালাইতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জটা শোনার পরে আর ঠিক থাকতে পারে? আল্লাহ তখন শয়তানকে লক্ষ্য করে বলছে ক্বাল আখরুজ মিনহা মাযউমাম মাদহুরা, তুই এখান থেকে বের হয়ে যা, তুই লাঞ্ছিত হ, তুই অপমানিত হয়। আর তুই জেনে রাখ তুই তো আমার বান্দারে পথভ্রষ্ট করবি, তোর ইত্তেবাজে করবে, সবাইকে মিলিয়ে আমি একসাথে জাহান্নামে পড়ব। তবে এটাও জেনে রাখ যে গুনাহ করার পরে আমার কাছে ক্ষমা চাইবে, উপরের অংশ দিয়ে, অর্থাৎ একদিক তো ফাঁকা থাকে, তুই তো চারিদিক ঘেরাও করবি, একদিক ফাঁকা থাকবে না, ওই দিক রহমত দিয়ে আমি তাকে নাজাত দান করব, তার গুনাহ সব মাফ করে দেবো। এবার অনেক সময় এই রাস্তাঘাটে জরিমানা নেয় কারা? পুলিশ। ধরার পরে বলে যে ভাই আপনি তো নিয়ম ভাঙছেন, তাহলে একটু জরিমানা দেন। জরিমানাটা কি?
বুঝেন না নিয়ম ভাঙছে, তা নিয়ম ভাঙলে জরিমানার কি আছে? আর জরিমানা যাবে কোথায়? ওনার পকেটে যাবে জরিমানা। ঘুষ তো বলতে পারে না, বলে জরিমানা। ঘুষ ঘুষ না, ঘুষ না, এটা হচ্ছে জরিমানা। একজন মানুষ একটা কাজ করতে যায় এসি ল্যান্ডের কাছে, টাকা ছাড়া কাজ করতে পারে না, এই কাজের জন্য সরকার তাকে পেমেন্ট করে, অথচ সে কোনো জনগণ গেলে উৎকুচ নিয়ে এরপরে সিগনেচার করে। সচিবালয়গুলোতে সব শিক্ষিত মানুষরা বসা, আর শিক্ষিত মানুষরা এই দুর্নীতিগুলো করে। একটা মানুষ কষ্টার্জিত অনেক কষ্ট করে হয়তো একটা টাকা ইনকাম করে এরপরে একটা জমি কেনে, এটা রেজিস্ট্রেশন করতে যখন ঘুষ দিতে হয়, তার হয়তো দিন নাই রাত নাই, ইনকামের টাকাগুলো খরচ করে এখানে ইনভেস্ট করতে হয়। এগুলো মানুষের ঘাম ঝরানো কষ্টার্জিত টাকা। এই টাকা দিয়ে যখন তোমার সন্তানকে তুমি একটা শাড়ি কিনে দাও, চুড়ি কিনে দাও, অথবা কোনো কিছু কিনে দাও, এগুলো মানুষের রক্ত, তোমার শরীরের সন্তানের শরীরের জনানো সন্তানকে রক্ত খাওয়ানোর সমান। সুতরাং এই সন্তানের কিডনি নষ্ট হবে, এটাই স্বাভাবিক। এই সংসারে সুখ থাকবে না, এটাই স্বাভাবিক। এই সংসার ভেঙে যাবে, এটাই স্বাভাবিক। আমরা জনসংখ্যায় রূপান্তর হই, আর জনসংখ্যা একটা জাতির ভাগ্যের পরিবর্তন আনতে পারে না। যদি পারতো তাহলে পশ্চিমা ক্ষয়িষ্ণু সভ্যতা আমাদের সামনে এভাবে ধসে পড়ে যেত না। তারা সভ্যতার কথা বলে, কিন্তু অসভ্য বর্বর জাতি হচ্ছে তারা। চিলিতে যান, ৭৬% সন্তান জন্মগ্রহণ করে, বাট দে ডোন্ট নো হু ইজ দেয়ার ফাদার। পিতৃ পরিচয় জানে না। খোদ আমেরিকা বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে বিশাল বিশাল দালান কোটা যারা নির্মাণ করেছে, সেখানে সন্তানদের কাছে জিজ্ঞাসা করবেন তোমার বাবার নাম কি, ৪৬% সন্তান তার জন্মদাতা পিতার নামটা আসলেই বলতে পারে না। এগুলো ওয়েস্টার্ন সভ্যতা, ওয়েস্টার্ন ফিলোসফি। ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে এই সভ্যতাগুলো আমাদের কাছে আমদানি করে আমাদের মধ্যে নিউক্লিয়াস ফ্যামিলি তৈরি করার জন্য, আমাদের মধ্যে ফ্যামিলি বন্ডিংস ভেঙে দেওয়ার জন্য, পরকীয়া সম্পর্কগুলো এক্সপ্যান্ড করার জন্য কত পায়তারা যে করা হচ্ছে। আমার কথাগুলো আপনাদের পছন্দ যদি হয়, সেগুলো জাস্টিফাই করবেন। ইউ আর ম্যাচিউর এনাফ, ইউ আর ম্যাচিউর এনাফ। আপনাকে কেউ বললেই একটা দল করবেন, এটা হওয়া উচিতই না, কোনোদিনই উচিত না। আপনাকে জাস্টিফাই করেই সংগঠন করা উচিত, অথবা না উচিত, সমালোচনা করা উচিত, অথবা না করা উচিত, এটা আপনারা ভাববেন ইনশাআল্লাহ। তো এক একটা দল এক এক ধরনের মানহাজ বা পদ্ধতি নিয়ে কাজ করে, সবারই উদ্দেশ্য হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা। আল্লাহ এক, এর ব্যাপারে কোনো সমস্যা নাই। নামাজ পাঁচ ওয়াক্ত কোনো সমস্যা নাই। জাকাত দিতে হবে কোনো সমস্যা নাই। ইসলামের ফান্ডামেন্টাল বিষয় নিয়ে কোনো দল কোনো বিভক্তির মধ্যে নাই। বিভক্তিটা হচ্ছে কোন ওয়েতে তারা আসলে এই রাষ্ট্রে ইসলামকে এক্সিকিউশন করবে। এক একজনের এক এক ওয়ে থাকতে পারে, তা না হলে তো সবই তো ঢাকা ইউনিভার্সিটি হয়ে যেত। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির দরকার ছিল, তো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি কেন? এত সাবজেক্ট কেন দরকার ভাই? বাংলাদেশ তো একটা সাবজেক্ট হইলেই তো হয়। এই প্রশ্ন তো করেন না। এগুলো ভার্সাটাইলিটি, এগুলো সৌন্দর্য। ইসলামের মধ্যে এই সৌন্দর্যগুলো আছে, যে যার লজিক দিয়ে তার দলগুলো গঠন করে। এবং ইসলাম কাউকে একটা নির্ধারিত বন্ডিংসের মধ্যে না এনে ইসলাম এই ফ্রি থিঙ্কিং এর জায়গাগুলো এক্সপ্যান্ড করে। স্কুল অফ থট ইসলামের যেগুলো রয়েছে সেগুলো এর অনবদ্য একটা নিদর্শন। এই চিন্তা শক্তিগুলো ইসলাম আরও বেশি পরিশীলিত করার কথাই বলে। সিরিজ আসসালামু আলাইকুম। শিবিরের আইডিওলজির বাইরে মানুষের শিক্ষার্থীর প্রতি শিবিরের দৃষ্টিভঙ্গি কেমন? যদিও শিবির একটা নৈতিক ও আদর্শবান সংগঠন, তারপরেও কেন জানি অন্যান্য মতাদর্শের শিক্ষার্থীদের কাছে শিবির গ্রহণযোগ্যতা কম। তাই আমার পরামর্শ, পালস বুঝে কাজ করা। আসলেই কি কম? আপনারা পরামর্শ দিবেন, আমরা ওপেন পরামর্শ নিয়েছি। কার বাংলাদেশে কত পরামর্শ আছে সব একসাথে করছি, কয়েক লাখ পরামর্শ হয়েছে। এগুলো এখন পড়ার জন্য লোক নিয়োগ দিছি, তারা পড়তেছে। পড়ে আমাদের একটা ফাইল করে দেবে, আমরা সব পরামর্শ বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। ছাত্রদের পালস আমরা যদি না বুঝতাম, তাহলে নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়গুলো আমাদেরকে স্টুডেন্টরা সাপোর্ট দিত না, আমাদের উপরে আস্থা রাখতো না। আমরা এটা সর্বোচ্চ চেষ্টা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম বিজয় অর্জনের পরে আমাদের তো মিছিল করা উচিত ছিল সারা বাংলাদেশে। আমাদের কেন্দ্রীয় অফিসে তো মিষ্টির বন্যা বয়ে দেওয়া উচিত ছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়ের পরে আসলে কেন্দ্রীয় অফিসে আমারও যাওয়ার এখন পর্যন্ত সুযোগ হয় নাই। আর কেউ আছে বলেও আমার জানা নাই, কারণ আমরা আজই বাইরে এইসব প্রোগ্রাম আদি করে বেড়াচ্ছি। আমাদের এগুলা নিয়ে অতি উৎসাহিত আমি না, এত উৎফুল্লিত না। কেউ আমাদের উপরে আস্থা রাখলে আমরা মনে করি এটা আমাদের রেসপন্সিবিলিটি, তার আস্থার মর্যাদা দেয়া। এখন আমরা যখন বিজয় অর্জন করেছি, ডেকে আমাদের প্যানেলে সবাইকে বলছি 1 বছর সময়, ছাত্রদের কাছে যা কমিটমেন্ট দিচ্ছ তার চাইতে বেশি করতে হবে। কত বেশি করবা সেই ব্যাপারে প্রতিযোগিতা করো, কত কম এইটার ব্যাপারে আমরা কোনো জবাব নিব না। যে কমিটমেন্ট দিছো 5 মাসের মধ্যে শেষ করে বাকি 7 মাস 8 মাস যা সময় পাবা এক্সট্রা করবা। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদেরকে মনস্টার বানানো হয়েছে। আমাদেরকে বলা হয় তোমরা রক কাটো। আমরা আসলে বিনিময়ে তাদেরকে বলি না তুমিও রক কাটো। আমাদের বলে তোমরা গুপ্ত, আমরা বলি না তোমরাও গুপ্ত। আমাদের বলে তোমরা সন্ত্রাসী, আমরা জবাবে আসলে বলতে পছন্দ করি না যে তুমিও সন্ত্রাস। আমাদেরকে বলে তুমি রাষ্ট্রবিরোধী, তুমি রাজাকার, আমরা বলি না তুমিও রাজাকার। যে আমাকে দেউলিয়া করে দিতে চাইবে,
আমি তাকে বুকে টেনে নিব। যে আমাকে সন্ত্রাসী বলবে, আমি তাকে বলবো তুমি আমার বন্ধু। আমার বন্ধু প্রতিম সংগঠনের সাথে যখন টকশোতে যাই, অনেক কথা হয়, একটা সময়ে বিভিন্ন বিষয়গুলো বলে, আমরা শুধু হাসি। এবং একটা সময় বলি, ভাই আপনাকে আমি খুব পছন্দ করি, আপনি তো আমার বড় ভাই, আমাকে পরামর্শ দিবেন, আর আমাদের ভুল থাকলে এগুলো বলে দেবেন। আমাদের সাথে তাদের সাথে ব্যক্তিগত কোনো সম্পর্কের ঘাটতি নাই। প্রবলেমটা হইলো তারা চায় তাদের রাজনীতি, যে কলুষিত রাজনীতি, এইটা টিকায় রাখার জন্য আমাদের উপর ব্লেম দিয়া রাজনীতি টিকায় রাখতে হয়। খেলাফতের সাথে এটা তুলনা করা অবান্তর একটা বিষয়। খেলাফত হচ্ছে একটা বিশ্ব ব্যবস্থাপনা। রাসূলের সময় খেলাফত ছিল খলিফাতুল মুসলিমিন, পৃথিবীতে একজনই হন যার অর্ডারে অল অর্ডার পরিচালিত হয়। একটা জোট হবে হয়তো নতুন পৃথিবীতে, এর একটা নতুন মেরুকরণ হবে। খেলাফত ব্যবস্থাপনায় এক এক দেশে আমিন নিযুক্ত হবে। পৃথিবীতে এরকম একটা সময় ছিল, আবার আসবে খেলাফাতু মিন হাজিন নবুয়া, এগুলো এক সময় হবে। তবে ডেমোক্রেসির একটা হচ্ছে আল্লাহ, জনগণ হচ্ছে সর্বময় ক্ষমতার উৎস বা মালিক, এইটাকে এলাই করা হয় এবং বলা হয় অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এই যে কনসেপ্ট আব্রাহাম লিঙ্কনের, এইখানে কিন্তু ওই কনসেপ্টে আবার নিয়ে যাওয়া হয়নি, মানে জনগণই সর্বময় ক্ষমতার উৎস, এটা বলা হয়নি। পরবর্তীতে এটা পশ্চিমারা জড়ায় আমাদের সাথে আকিদাগত বিষয়টা জড়ানোর চেষ্টা করছে। আমরা আল্লাহকে সর্বময় ক্ষমতার মালিক মনে করি, জনগণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ। যখন আমাদের উপরে জনগণ আস্থা রাখে, আমরা জনগণের সেবক হই, খাদেম হই, আমরা রাষ্ট্রের মালিক হইতে রাজি না। এ কারণে আমরা ক্ষমতা পেলে আমরা জবাবদিহিতামূলক একটা সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি। ডেমোক্রেসি নিয়ে আলাপ আলোচনা আর বড় সেমিনারের প্রয়োজন, জাস্ট এতটুকু বললাম। ডেমোক্রেসিকে আমরা কোনো মতবাদ মানতে রাজি না, এটা হচ্ছে জাস্ট নির্বাচনের একটা সিস্টেম। খেলাফত হচ্ছে একটা বিশ্ব ব্যবস্থাপনা, এটার সাথে ওইটার কোনো মিল হবে না। অমুসলিমদের নিয়ে ছাত্র শিবিরের কার্যক্রম কি? ছাত্র শিবিরের সকল কার্যক্রমে অমুসলিম অংশগ্রহণ করতে পারে, সকল কার্যক্রমে, এটাতে কোনো বাধা নাই। এবং আমাদের ইন্টারনাল প্রোগ্রাম যেগুলো হয়, ইন্টারনাল প্রোগ্রাম মানে কোরআন তালিম, এইগুলোর তো মুসলিমদের জন্য খাস নির্ধারিত, সেগুলোতেও যদি তারা অ্যাটেন্ড করতে চায় তো আমরা ওয়েলকাম জানাই। এছাড়া আমরা আজকের প্রোগ্রামে কোনো অমুসলিমকে আসতে নিষেধ করি নাই। এরকম অজস্র প্রোগ্রাম আমাদের আছে, ম্যাথ অলিম্পিয়াড করি, সায়েন্স অলিম্পিয়াড করি, বিজনেস অলিম্পিয়াড করি আমরা। এরপরে আমাদের ইয়ুথ সামিট হয়, এরপরে স্টুডেন্টদের নিয়ে বিভিন্ন ধরনের কম্পিটিশনের আয়োজন আমাদের করা হয়। কোনো প্রোগ্রামেই আমরা কাউকেই বলি না যে আমাদের প্রোগ্রামে আসতে পারবা না, সবাই এখানে ওপেন থেকে আসতে পারে। তবে ইন্টারনাল প্রোগ্রামেও যদি কেউ চায় আসতে, আমরা ওয়েলকাম জানাই, কাউকে নিষেধ করি না। এটা যদি কেউ আগ্রহী থাকেন সেটা বলবেন, আমাদের আপত্তি নাই। এক্ষেত্রে অনেকে আপত্তি করে, জোর করে আমাদেরকে কোরআন তেলাওয়াতের প্রোগ্রামে ঢুকাবেন, আমরা এই রিস্ক আমরা নিতে রাজি না। যদি আপনারা থাকতে চান আমাদের আপত্তি নাই, সব আয়োজনেই তারা আমাদের জন্য ওপেন। ইসলামী ছাত্র শিবির কি লেখছে, কর্ম কেন সঠিক? ও আচ্ছা আচ্ছা, ইসলামী ছাত্র শিবির কি কোনো সঠিক কাফেলা? এটিকে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে? ইসলামী ছাত্র শিবির অনেকগুলো বিষয় ইসলামের সাথে সাংঘর্ষিক। চাকসু নির্বাচনে বিজয়ী না, এটা আপনারা যাচাই বাছাই করে দেখবেন। আমরা তো এটাকে ইসলামী আন্দোলন বলি। অবশ্যই ইসলামের দিকে আপনাদেরকে আহ্বান জানাই কোরআন এবং সুন্নাহের আলোকে। আপনার কাছে কোনোটা সাংঘর্ষিক মনে হলে আমাদের কাছে জবাব চাইবেন, জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে আমরা বলেছি, আল্লাহ প্রদত্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন। সুতরাং আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই কাজ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে নারাজ এবং যেগুলো আমাদেরকে নিষেধ করেছেন এগুলো থেকে আমরা তাদেরকে বিরত থাকার জন্য ছাত্রদেরকে বলি, নিজেরাও বিরত থাকি। আমরা বিশ্বাস করি ওই বিষয়টার উপরে, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা তোমার রাসূল নিয়ে এসেছেন তা গ্রহণ করো, যা তোমাদেরকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো। আমরা এটা মানার জন্য চেষ্টা করি। চাকসু নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য ছাত্র শিবির অনেকগুলো হারাম বিষয়, যেমন নন মাহরাম নারীদের সাথে ছবি তোলা, সামাজিক মিউজিক যুক্ত বিভিন্ন ভিডিও, এসবের ক্ষেত্রে আপনার মতামত কি? যারা মিউজিক যুক্ত ভিডিও করছেন এটা ব্যক্তি জায়গা থেকে করছেন, এটা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে করা হয় নাই। অতি আবেগী অনেক মানুষ আছে। এখন কেউ আপনাদের মধ্যে থেকে কেউ যদি দায়িত্ব নিয়ে একটা ভিডিওর সাথে একটা ছবি যুক্ত করে দেন, এইটার দায়িত্ব আমার উপরে আপনি চাপাইতে পারবেন না। অথবা মনে করেন অন্য থার্ড অ্যাঙ্গেল থেকে বিদেশে একজন এটা দিয়ে সোশ্যাল মিডিয়ায় চালাই দিল, এটাও আমার সাথে রিলেট করে ফেলবেন। আমরা আমাদের জায়গা থেকে শরীয়তের বিধানগুলো মানার চেষ্টা করি। দপের বিষয়টা হাদিস দ্বারা প্রমাণিত, জায়েজ আছে। সর্বোচ্চ এই বিষয়টাকে আমরা অ্যালাউ করি, এর বাইরে অন্যগুলোর ক্ষেত্রে আমরা মিউজিকের ব্যাপারে ইসলাম যে দৃষ্টিভঙ্গি লালন করে আমরা সেই দৃষ্টিভঙ্গি পালন করার চেষ্টা করি। আর নন মাহরামদের ব্যাপারগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্টদেরকে আমাদের
এমন কোনো পলিসি নাই যারা পর্দা করে না বা হচ্ছে বোরকা পরে না তাদেরকে বোরকা পরাইতেই হবে, এরকম কোনো ইজারাদারি ইসলামী ছাত্র শিবির গ্রহণ করে নাই। এটা আমাদের দায়িত্বও না। যে যার পোশাক শালীনতার মধ্যে বজায় রেখে করবে, এটা তার ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির রেসপন্স নিজ জায়গা থেকে করবে। আমাদের দায়িত্বটা হচ্ছে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি ইসলামিক নর্মসটা হচ্ছে এই। এরপরে ইসলাম কাউকে চাপিয়ে দেয় না, ইসলাম উদ্বুদ্ধ করে, ইন্সপাইরেশন করে। রাসূলের সময় রাসূলের কাছে আসতে গেলে তাকে বোরকা ঢেকে এরপরে একেবারে কাপড় পরে চারিদিক থেকে অন্ধকার হয়ে রাসূলের সাথে দেখা করতে হইতো, এরকম কোনো জায়গা আপনি দেখাইতে পারবেন? অমুসলিমরা আসতো রাসূলের সাথে দেখা করতো, মহিলারা আসতো রাসূলের সাথে দেখা করতো, কথা বলতো, এটা তালিম নিত। এরপরে তাদের ভিতরে যাদের পরিবর্তন হতো, অনেকের পরিবর্তন হতো না। এটা হচ্ছে তার ব্যক্তির পারসেপশনের জায়গা। ইসলাম কখনো প্রেশার ক্রিয়েট করে এইটা করাবে না। মদিনায় যাওয়ার পরেও আল্লাহ রাসূল যাদের সাথে চুক্তি করেছে সেটা হচ্ছে ইহুদিদের সাথে চুক্তি করেছিল, সেটা যেটা মদিনার সনদ বলে পরিচিত, পৃথিবীর ওয়ান অফ দ্য রিটেন কনস্টিটিউশন, সবচেয়ে ভ্যালুয়েবল একটা কনস্টিটিউশন। সেখানে কিন্তু এই শর্ত দেয় নাই যে বোরকা না পড়লে এই রাষ্ট্রে কেউ টিকতে পারবা না, সবাইকে রাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে, এরকম কোনো শর্তই নাই। সেখানে অমুসলিমরা দেদারসে থাকছে, তাদের অধিকার নিয়ে তারা থাকছে, তাদের উপর আঘাত আসলে রাসূল তার দলবল নিয়ে প্রোটেকশন করবে এই ঘোষণা দিচ্ছে। এখন আপনি বলবেন ইহুদিদের প্রোটেকশন করার জন্য এরপরে আল্লাহ রাসূল এরকম একটা চুক্তি করলো, তাহলে আল্লাহ রাসূল কি ঠিক কাজ করলো? নাউজুবিল্লাহি মিন জালিক। রাসূলই শরীয়ত, রাসূলকে দিয়েই আপনার সবকিছু জাস্টিফাই করতে হবে। মক্কার জিন্দেগিতে যারা পর্দা করতো না তাদের জন্য ইসলাম নাজিল হওয়ার পরে কোরআন নাজিল হয়েছে, এরপরে তার তো নিকট আত্মীয়দের ভিতরে অনেকে, আচ্ছা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এখানে আবু লাহাব তার স্ত্রী, এগুলো রাসূলের সাথে সম্পর্কিত না, আত্মীয় স্বজন না, পাড়া প্রতিবেশী না? তাহলে তার স্ত্রী বোরকা পড়তো না, এই জন্য আল্লাহ রাসূল এই আল্লাহ রাসূলটা আপনারা একবারও প্রশ্ন করেন নাই কেন যে আপনি এই হিন্দা বোরকা পড়তো না, এই ব্যাপারে কি পদক্ষেপ নিছেন আপনি যে মক্কায় 10টা বছর কোরআন নিয়েছিলেন, হিন্দা যে বোরকা পরে নাই, এই ব্যাপারে আপনাকে জবাব দিতে হবে। পরে নাই তা কি হয়েছে? তাকে বোঝানোর চেষ্টা করছে, ইসলাম পৌঁছানোর চেষ্টা করছে। এই জন্য ইসলাম কখনোই রিজিট না। ইসলামকে সুকৌশলে এমন ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে, যদি ইসলাম ক্ষমতায় যায় তাহলে বোরকা ছাড়া বের হইতে পারবা না, মেয়েরা স্কুল কলেজে যেতে পারবা না, লেখাপড়া করতে পারবা না। শরীয়তের আইন মানে হাত কাটবে, শরীয়তের আইন মানে বোরকা পরাবে। মনে হয় যে শরীয়ত মানে হাত কাটা আর বোরকা পরানো, এরকম একটা মিথ্যা বিভ্রান্তকর একটা তথ্য ছড়ানো হয়েছে। এই যে শরীয়তের লাখ লাখ বিধান আছে, তার মধ্যে ছোট্ট ছোট্ট কয়েকটা বিষয় এর ক্ষেত্রেও ভুল ব্যাখ্যা তৈরি করা হয়েছে। শরীয়তের বিধান হচ্ছে ওজনে কম দিতে পারবা না। কোরআন শরীফে ওয়াইলুল লিল মুতাফফিফিন বলা হয়েছে, নেয়ার সময় বেশি নেবা আর দেওয়ার সময় কম দেবা, খবর আছে। ইসলামী রাষ্ট্রে এইটা হইলে তোমার জেল জুলুম আছে, এইটার নাম শরীয়ত। ইসলামী শরীয়তে বলছে যে এতিমের সম্পদ তার বাবা মা মারা যাওয়ার পরে সাথে সাথে তার সম্পদ দিয়ে দেবা, গরিমসি করবা তো রাষ্ট্র তোমার ব্যাপারে ব্যবস্থা নেবে, শরীয়ত। শরীয়ত তো হাজার হাজার আছে। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, সুদ খাইতে পারবা না, ঘুষ খাইতে পারবা না, জেনা করতে পারবা না, ব্যভিচার করতে পারবা না, শরীয়ত। এগুলো নিয়ে কোনো কথাবার্তা নাই। শরীয়ত মানে বোরকা পরবা, আর এই দুইটাই হচ্ছে শরীয়ত। মিডিয়া এগুলো ট্রায়াল করা হয়, ইসলাম সম্বন্ধে জানে না তাই। ইসলামের হাজারো হাজারো বিধান আছে। বাবা মার সাথে অসৎ আচরণ করে, ইসলামী শরীয়ত এখানে দৃষ্টিভঙ্গি দিয়ে দিয়েছে। ইসলামী শরীয়ত আপনার নখ কাটা থেকে শুরু করে একেবারে মৃত্যুর পর্যন্ত সব কিছু ইসলামে বলা আছে। এজন্য বলা হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন এখানে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে তোমার দিনকে, তোমার শরীয়তকে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদি'তু লাকুমুল ইসলামা দীনান। ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আমি তোমাদের কাছে। এখন আমাদের যে ভুল ব্যাখ্যা করে ইসলামের সাথে মানুষদেরকে এমন মুখোমুখি দাঁড় করায় যে ইসলাম প্রতিষ্ঠা হইলে তুমি তো বের হইতে পারবা না, ইসলাম প্রতিষ্ঠা হইলে স্কুলে যেতে পারবা না। আমার সাথে একজন বড় মাপের একজন জ্ঞানী মানুষ, ব্যারিস্টার, অনেক পড়াশোনা করে, সে বলতেছে আমার 2টা মেয়ে আছে, তোমরা ক্ষমতায় আসলে কি আমার মেয়ের স্কুলে পড়া বন্ধ করে দিবা নাকি? আমি আশ্চর্য হইলাম, কেন আপনার মেয়ের স্কুলে পড়া বন্ধ হইলে জামাতের আরো লাখ লাখ ছেলে মেয়ে আছে না, তারাও তো পড়াশোনা বন্ধ হয়ে যাবে, তাহলে কি হবে? তাহলে বলছে তাই তো একটা বড় প্রশ্ন। আমি ওরকম কোনো ফাংশনই নাই, বরং আপনার মেয়ের নিরাপত্তা শতভাগ দেওয়ার দায়িত্ব তখন হবে রাষ্ট্রের। এইটা যদি দিতে না পারে তো রাষ্ট্রপ্রধানের জবাব দিতে হবে। মেয়েদের জন্য আলাদা ইউনিভার্সিটি, মেয়েদের জন্য আলাদা সকল ব্যবস্থাপনা থাকবে, তাদের চাকরি ক্ষেত্রে নিরাপত্তা থাকবে, নিরাপদের সাথে যেন তারা চাকরি করতে পারে। ইসলাম প্রতিষ্ঠা হলে সবচেয়ে বেশি নিরাপত্তা ভোগ করে নারীরা, সবচেয়ে বেশি নিরাপত্তা ভোগ করে অমুসলিমরা, আর ইসলামী রাষ্ট্রে এই নিরাপত্তার দায়িত্ব তো দেয়া থাকে হচ্ছে মুসলমানদের হাতে। বলা হয় যে অমুসলিমদের ইসলামী রাষ্ট্রে জিজিয়া কর দিয়ে থাকতে হয় না, জিজিয়া কর দিয়ে থাকতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন দুর্ভিক্ষ চলছিল,
এমন সময় ছিল যে অমুসলিমদের ইনকাম নাই, জিজিয়া কর রহিত ছিল কিছুদিন। আর মুসলিম রাষ্ট্রে যারা সম্পদশালী তাদেরকে 2.5% জাকাত বাধ্যতামূলক, কিন্তু কোনো রাষ্ট্র যদি মনে করে অমুসলিমদের কাছ থেকে কোনো কর নিব না, সব মওকুফ করে দিতে পারে। কিন্তু জাকাত কি মওকুফ করতে পারবে? ইসলামী রাষ্ট্রে মুসলমান থাকে সবচেয়ে বিপদে, 2.5% জাকাত তো দিতেই হবে, নাইলে জাকাত না দিলে ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেবে রাষ্ট্র। তো মুসলমানই সবচেয়ে বেশি বিপদে পড়বে সেদিন। আর মুসলিমরা স্বাধীন, সেখানে তাদের নিরাপত্তা কর দিবে, তার রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা সে গ্রহণ করবে। এই ইসলামের ছায়াতলে পৃথিবীর মানুষরা এসে এখন লার্জেস্ট একটা রিলিজিয়ানে পরিণত হয়েছে ইসলাম। ইউরোপের মানুষেরা ওই ক্ষয়িষ্ণু সভ্যতা থেকে আজ থেকে বের হয়ে গিয়ে দেখবেন, আপনারা ট্রেন্ড অ্যানালাইসিস করে দেখবেন, লক্ষ কোটি মানুষ এখন ইসলামের দিকে ধাবিত হচ্ছে। এটি এরকম এই কারণে না যে আমার ব্যক্তির চরিত্র দেখে ইসলামের দিকে আসতেছে, না, আমাদের মুসলমানদের চরিত্রে সমস্যা আছে, যা ইসলাম বলে তা মানে না। কিন্তু মানুষ যখন কোরআন পড়ে তখন বুঝতে পারে এটা হচ্ছে ইসলামের প্রিন্সিপাল, ওই প্রিন্সিপালগুলো মানতে হবে আপনাকে। তবে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে আমি কতগুলো অনুরোধ জানাবো। আপনারা যখন ফার্স্ট ইয়ারে আসছেন, টিচারের সাথে একটা ভালো সম্পর্ক করেন, ক্লাসগুলো সুন্দরভাবে অবশ্যই করবেন। ফার্স্ট ইয়ারে যদি রেজাল্ট ভালো হয় আর টিচারের নজরে যদি আপনি আসতে পারেন, তাহলে আপনার বাকি যে 9টা টার্ম থাকে বা 8টা টার্ম 7টা টার্ম থাকে, এগুলোতে খুব ভালো রেজাল্ট অটোমেটিক্যালি হয়ে যায়। ইউনিভার্সিটির টিচারের অনেকে বলে যে, আপনাদের মধ্যেও অনেকে এরকম ক্রিটিসাইজ করবে বন্ধু বান্ধবদের, যে স্টুডেন্ট টিচারের কাছে যখন বেশি যায়, এই ছেলেকে বলা হয় ও ওপেকের সদস্য। ওপেক মানে বুঝেন তো, তেল মারা আর কি, ওই যে অর্গানাইজেশন পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ যেগুলো আছে, তেল সাপ্লাইকারী প্রতিষ্ঠান বা দেশ, বলে ও ওপেকের সদস্য। ওপেকের সদস্য মানে হচ্ছে শুধু স্যারের কাছে যায়, স্যারের তেল দেয়, স্যার যাতে নাম্বার দেয়। তো দিন শেষে ও স্যারের কাছে গিয়ে এক্সট্রা বেনিফিট পায়। একটা আপনাকে যদি এরকম বলা হয় যে কালকে একটা অ্যাসাইনমেন্ট, আপনি আজকে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে টিচারের কাছ থেকে একবার যদি দেখায় নিয়ে আসেন, আর সেই টিচার যদি আপনাকে একটু ভুল ধরায় দেয় আর আপনি এটা সংশোধন করে ভালোটা সাবমিশন করেন, তো টিচার তো আপনাকে ফুল মার্কস দেবে, এটা স্বাভাবিক বিষয়। আপনাকে সেটা তো গেইন করতে হবে, এটা তো স্বাভাবিক বিষয়। তা আপনি এইখানে যতই আপনাকে ডিহিউম্যানাইজ করুক, এরপরে আপনাকে আদারিং করুক, আপনার ব্যাচমেটরা অনেকে হেয়ালিপনা হাসি রস তামাশা করে বলবে যে ওরকম, দিন শেষে পরীক্ষার আগে এসে বলবে, বন্ধু শীটটা একটু দে না, নোটটা একটু দে না। এই স্বভাব চরিত্র এরকমই, আমরা এগুলো দেখতে বড় হয়েছি। সুতরাং নিজ জায়গা থেকে পড়াশোনা করেন, রেজাল্টটা ভালো করেন, টিচারের কাছে নিয়মিত যান, সব কিছু নোট করেন। ইউনিভার্সিটির টিচার বা ইউনিভার্সিটির লেখাপড়া হচ্ছে কিন্ডারগার্ডেনের মতো, যা টিচার পড়ায় সেগুলোই দেয়, তারাই খাতা দেখে, তারাই মূল্যায়ন করে, এগুলো একেবারে কিন্ডারগার্ডেন টাইপের লেখাপড়া। সুতরাং টিচারের সাথে সম্পর্ক ভালো, কোর্স কোঅর্ডিনেটরের সাথে সম্পর্ক ভালো, তো রেজাল্ট ভালো। আজকে থেকে ক্লাসে যাওয়ার পরে এই চেষ্টাটা করেন, টিচারদেরকে মূল্যায়ন করেন, প্রয়োজনে ব্যাগ ট্যাগ বহন করে নিয়ে যাওয়ার সময় একটু হেল্প করেন, বাড়ি চেঞ্জের সময় একটু হেল্প করেন, যা পারেন করেন। টিচারদের সাথে ভালো সম্পর্ক রাখলে অনেক উপকার পাবেন আশা করি ইনশাআল্লাহ। এবং টিচাররাও আপনাকে সবচেয়ে বেস্ট সাজেশন, বেস্ট ইফোর্টটা দিবে। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে ওঠার পর থেকে রিসার্চ পেপারের ব্যাপারে সচেতন হন। থার্ড ইয়ার থেকে কিভাবে একটা পেপার তৈরি করে জার্নালে পাবলিশ করা যায়, এগুলো আপনার ভ্যালু অ্যাড করবে। যে বিসিএস দেখবেন ফার্স্ট ইয়ারের ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম হওয়ার পরে স্টুডেন্টদের ভিতরে একটা ক্লাস তৈরি হয়ে যায়। একটা স্টুডেন্ট আছে যারা গবেষণায় থাকতে চায়, যাদের রেজাল্ট ভালো হয়, তারা এই লাইনেই চলে যায়। একটা বড় অংশ আছে মিড ক্লাসের স্টুডেন্ট, তারা বিসিএস বা সরকারি চাকরির দিকে। আর একটা আছে থার্ড ক্লাসের স্টুডেন্ট, এই থার্ড ক্লাস স্টুডেন্ট হতাশায় ভুগতে থাকে, ও কোনোভাবে পাশ করে বের হয়ে একটা এনজিও হলেই যথেষ্ট, এরকম চিন্তা ভাবনা করতে থাকে। আপনি কোন ক্লাসের হবেন আপনাকে এখন চিন্তা করতে হবে। আপনি যদি মনে করেন আমার এসএসসিতে রেজাল্টটা একটু খারাপ, আমার পক্ষে মনে হয় এই রেসে টেকা সম্ভব না, আসলে এটা মিথ্যা কথা, ভুল কথা। আপনি চেষ্টা করেন, আপনি পারবেন। ইউনিভার্সিটিতে রেজাল্ট করা পানির চাইতেও সহজ একটা ব্যাপার, কারণ এইখানে আমি আগেই বলছি, ইউনিভার্সিটির টিচার যে পড়ায়, সে প্রশ্ন করে, সে খাতা দেখে, সেই রেজাল্ট দেয়। সুতরাং এর চাইতে ন্যাশনালে রেজাল্ট করা অনেক কঠিন কাজ। ন্যাশনালে যে 3 পায়, ইউনিভার্সিটিতে 3.5-এর সমান সেটা। কারণটা হচ্ছে ইউনিভার্সিটিতে টিচাররা যেভাবে এলাই হয়ে স্টুডেন্টদের পড়ায়, ন্যাশনালের হাজার স্টুডেন্ট কেউ কাউকে চিনে না। আপনাকে নিবিড় তত্ত্বাবধানের একটা সুযোগ আপনি ইউনিভার্সিটিতে পেয়েছেন। বন্ধুদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। অ্যালামনাই আছে আপনাদের, সাবেক ভাইয়েরা বিভিন্ন জায়গায় জব করে, তাদের সাথে নেটওয়ার্কিং ডেভেলপ করার চেষ্টা করবেন। আর হচ্ছে এক্সট্রা কোয়ালিটি ডেভেলপ করার চেষ্টা করবেন। ইউনিভার্সিটিগুলোতে যারা সমাজবিজ্ঞান অনুষদে অথবা কলা অনুষদে বা বিজনেস ফ্যাকাল্টিতে পড়াশোনা করে, অনেক ইউনিভার্সিটি, আমি জানি না নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, নাম বিজ্ঞান প্রযুক্তি, কতটুকু যে বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার এখানে হয়, তবে আমার বিসি সম্বন্ধে যথেষ্ট ধারণা আছে। আমারও শিক্ষক তিনি, আমি আসলেই চেষ্টা করে যাচ্ছি ইউনিভার্সিটিকে অনেক বড় পর্যায়ে নিতে। তার এক্সপিরিয়েন্স ভালো, ক্যামব্রিজ থেকে পড়াশোনা করা।
এটা আপনাদের জন্য অনেক বড় একটা ফ্যাসিলিটিস, যে অনেক বড় জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়ার স্বপ্ন সে দেখে। তবে কতটুকু ফ্যাসিলিটিস আছে স্ট্রাকচারগত আমার এটা জানা নাই, তবে সামনে আপনাদের জন্য অনেক বড় ক্রাইসিস আছে। আপনারা এই ক্রাইসিসটা বুঝতে পারবেন যখন লেখাপড়া শেষ করবেন। প্রথম আলোর পত্রিকার গত বছরের রিপোর্টে আমি দেখেছিলাম ইউনিভার্সিটি পাশ করা 8 লক্ষ বেকার বাংলাদেশে এক্সিস্ট আছে এখন পর্যন্ত, যাদের চাকরি হচ্ছে না। 8 লক্ষ বেকার ইউনিভার্সিটিতে পাশ করা, আর ন্যাশনাল থেকে পাশ করা বা অন্য অন্য জায়গা থেকে পাশ করা বেকারের সংখ্যা বাংলাদেশে এখন 40 লক্ষ। এগুলো হিউজ একটা অ্যামাউন্ট। এত চাকরির ক্ষেত্র বাংলাদেশে নাই। এরপরে বাংলাদেশের লেবার ইকোনমি শিফট হয়ে ক্যাপিটাল ইকোনমিতে চলে যাচ্ছে। ক্যাপিটাল ইকোনমি আর লেবার ইকোনমির মধ্যে অনেক বড় শিফটিংয়ের পার্থক্য আছে। এখানে আনএমপ্লয়েডের সংখ্যা বেড়ে যাবে। আমার দেশের জন্য এটা কতটা সুইটেবল এটা নিয়ে ডিবেট আছে। আমার দেশে যখন মেশিনারি অ্যাডাপ্ট হবে তখন আনএমপ্লয়েডের সংখ্যা বাড়বে, কারণ কর্মদক্ষতা সম্পন্ন শ্রমিক আমাদের নাই। আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম দক্ষ মানুষ তৈরিও করা হয় না। তাহলে এখানে সার্ভাইভ করবে কারা? যারা এক্সট্রা কিছু জানবে। আসলে এই এক্সট্রা কিছু জানার জন্য আপনাকে ইউনিভার্সিটি লাইফ থেকে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে আপনি ভাই একটু চেষ্টা করে জাপান ভাষা শেখেন, জার্মান ভাষা শেখেন। এই ল্যাঙ্গুয়েজগুলো আপনাকে এত অবারিত সুযোগ করে দেবে। ইংরেজিটা শেখেন। ফাইনাল ইয়ারে পড়াকালীন সময় আইএলটিএস এর স্কোর 7.5 স্কোর করে ফেলেন। দেখেন না আপনার চাকরির কোনো অভাব হয় কিনা। আপনার যদি শুধু সার্টিফিকেট নিয়ে ঘুরতে থাকেন, আল্লাহর হস্তে আপনাকে কেউ চাকরি দেবে না। আপনি ফাইনাল ইয়ার মাস্টার শেষ করার আগ পর্যন্ত কয়টা পেপার পাবলিকেশন করেন, অ্যাটলিস্ট একটা করেন। কোনো কিওয়ান জার্নাল, ভালো একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে এমন জার্নালে কিভাবে প্রকাশ করতে হয়। মাস্টার্স পাস করেছে, আল্লাহর হস্তে ইউনিভার্সিটির মাস্টার্স পাস করে একটা ছাত্র জানে না কিভাবে জার্নাল পাবলিশ করতে হয়। আমি অক্সফোর্ডের একটা ছাত্র, অক্সফোর্ডে 3 বছরের অনার্স এক ছাত্রের সাথে কথা বললাম, সেকেন্ড ইয়ারের ছাত্র বলতেছে আমার তো অলরেডি 7-8টা পাবলিকেশন হয়েছে। সেখানে তার জার্নালের মধ্যে কোডিংও অনেক বেশি। আমি অবাক হয়ে যাই যে একটা ছাত্র 18-19 বছর বয়স, অক্সফোর্ডে পড়তেছে, সেকেন্ড ইয়ারে, তার এত পাবলিকেশন। আর আমার ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে মাস্টার্সে পড়া 1-2টা পাবলিকেশনও খুঁজে পাওয়া যায় না। যার রেজাল্ট ভালো হবে লেগে থাকেন। সারা পৃথিবী আপনার জন্য ওপেন, ইউরোপ আমেরিকা তো ওপেন, পার্শ্ববর্তী ভারত আপনার জন্য ওপেন। ইউনিভার্সিটিগুলো স্কলারশিপ দেয়, এত স্কলারশিপ দেয়। আপনি যাবেন, আপনার হাজব্যান্ড যাবে, আপনি যদি পুরুষ হন তাহলে ওয়াইফকে নিয়ে যাবেন, পড়বেন, খাবেন, থাকবেন, বাড়ি টাকা পাঠাবেন, এরপরও টাকা ফুরায় না। এমনও স্কলারশিপের ব্যবস্থা এখানে আছে। তবে সিজি ভালো, রেজাল্টের স্কোর ভালো। জার্মানে যান, জাপানে যান, ল্যাঙ্গুয়েজটা শেখেন। এই পার্শ্ববর্তী ভারত ইসে যান, চায়নায় যান, ল্যাঙ্গুয়েজটা শেখেন। ল্যাঙ্গুয়েজ আপনাকে অনেক এক্সিলেন্স করে দেবে। এবং এইটা আপনারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মোটেও বুঝতে পারবেন না। মনে হয় যে ভার্সিটিতে আসছি এমনি তো একটা চাকরি হয়ে যাবে। চাকরির মার্কেটে গেলে বুঝতে পারবেন 1% সরকারি চাকরির জন্য কি পরিমাণে কম্পিটিশন সেখানে হয়। রেজাল্ট তো এমনি সাবসিডিয়ারি, এরপরে আপনার প্লাস 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 দক্ষতা কি আছে এইটা ধরে। এআই সম্বন্ধে নলেজ অর্জন করেন। এআই নলেজ সারা পৃথিবী এখন এআইয়ের উপরে চলছে। নিজস্ব টেকনোলজি ছাড়া আপনি সোশ্যাল সায়েন্সে পড়েন, মনে করেন আমার এআই দিয়ে কি দরকার। সোশ্যাল সায়েন্সের রিসার্চগুলো এআইয়ের মাধ্যমে সম্ভব করা হচ্ছে, অধিকাংশ রিসার্চগুলো করা হচ্ছে। আপনি যাই করেন না কেন টেকনোলজির নলেজগুলো আপনি গেইন করার জন্য চেষ্টা করেন। আমরা আশা করি আপনারা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে পড়েও বিশ্বমানের গবেষক হওয়া সম্ভব। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে পড়েও বিসিএসএ ফার্স্ট সেকেন্ড ক্যাটাগরিতে ক্যাডার সার্ভিসে ঢোকা সম্ভব। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে পড়েও বাংলাদেশ গড়ার জন্য ইম্প্যাক্ট ফ্যাক্টর হওয়া সম্ভব। পৃথিবীর অন্য কোনো জায়গায় লেখাপড়া করতে গেলে আপনারা দেখবেন না তুমি ঢাকা ভার্সিটি না রাজশাহী ভার্সিটি না বুয়েট না নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, ওদের কাছে সবই সমান। কারণ আমার বাংলাদেশের ইউনিভার্সিটির একটাও আসলে পৃথিবীর কিউএস র্যাঙ্কিংয়ের একটা জায়গায় অবস্থান ওদের ঠিকঠাক মতো থাকে না। এজন্য বাংলাদেশের ইউনিভার্সিটি আসলে ওইভাবে চেনেও না কেউ। সুতরাং একটা ইউনিভার্সিটি থেকে প্রাইভেট পড়েও যদি আপনি ভালো করতে পারেন তা আলহামদুলিল্লাহ অনেক ভালো জায়গায় আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আপনার লাইফের টার্গেটটা ঠিক করেন। প্রথম 1 বছর বা 6 মাস একটু নিজেকে যাচাই বাছাই করার জন্য চেষ্টা করেন আপনার আসলে ক্যারিয়ারটা কোন দিকে নিলে সুইটেবল হবে। সেভাবে আপনি নিজের চেষ্টাগুলো অব্যাহত রাখার জন্য চেষ্টা করেন। তো ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে। সবার সুন্দর জীবন কামনা করি। ইসলামী ছাত্র শিবিরের ডাকে যারা সাড়া দিয়ে এসেছেন তাদেরকে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। সর্বশেষ কবি নজরুলের একটা বক্তব্য দিয়ে শেষ করি। তিনি বলেছেন, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত ও বাধার বিন্ধ্যাচল। আমরা তিমির অন্ধকার বিদরিত করে দিয়ে প্রাণে প্রাণে একটি মেলবন্ধন তৈরি করে সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাব। কাঙ্ক্ষিত একটি লক্ষ্যে এই সমাজকে গড়ে তোলার জন্য চেষ্টা করব। নিজেদের উদার নৈতিকতা, চারিত্রিক মাধুর্য এবং দক্ষতা দিয়ে সমাজকে পাল্টে দেওয়ার এক বিপ্লবী একটা মানসিক চিন্তা আমাদের মধ্যে আমরা লালন করে আমরা আমাদের একাডেমিক এক্সিলেন্সি প্রসারিত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।